বাউল গানের সুরে যেখানে ভেসে আসে এক আলাদা পৃথিবী, যেখানে সময় যেন শান্ত হতে শেখায়, আর গল্প লুকিয়ে থাকে মাটির ভাঁজে, কখনো পাথরের গভীর খাজে। আবার কখনো নীরব রাজবাড়ির দেওয়ালে কান পাতলেই শোনা যায় অতীতের গল্প। এখানে বাতাসেও সুর আছে, কান পাতলেই শোনা যায় রবি ঠাকুরের গান। আর এই সব কিছুর মাঝখানেই নীরবে দাঁড়িয়ে থাকা শান্তচিন্তার পাঠশালা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আর তার সাথে রয়েছে মানুষের হাতে গড়া এক সুন্দর শিল্পগ্রাম। গাছের নিচে বসে আছে সারি সারি দোকান, যেই জায়গার পরিচয় তার লাল মাটি শাল শিমুলের বনের দ্বারা। এই জায়গাটা কিন্তু কোনো কিছু না বলেই অনেক কিছু বলে দেয়। এই জায়গাটা কোথায় জানতে মন চাইছে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটাই হলো বাঙালির প্রিয় শান্তিনিকেতন। ওয়েলকাম টু ভবঘুরে মন। সবাই যখন ছুটছে শহরের দিকে, আমি তখন উল্টো পথে। শিয়ালদা থেকে সকাল 7:20 মাতারা এক্সপ্রেস ধরে আমি সেদিন রওনা দিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ট্রেন সঠিক সময়ে তার গন্তব্যে রওনা দিল। ট্রেনের ভেতরে বাউলের সুর আর জানলার বাইরে ধীরে ধীরে বদলে যেতে থাকা প্রকৃতি, শব্দ, রং আর হাওয়ার মাঝেই কখন যে পৌঁছে গেলাম শান্তিনিকেতন নিজেই বুঝে উঠতে পারিনি। টানা 3 ঘন্টা ট্রেন জার্নি করে সেদিন সকাল 10:20 আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ভালো আছো? আমরা চলে এসেছি, দাদাও চলে এসেছে। দাদার সাথে এখন পুরো দিনটা ঘুরে দেখবো। আর আগের বারও এসে দাদার সাথে আমরা ঘুরেছিলাম, এইবারও এই দাদার সাথেই ঘুরে দেখবো। চলুন। ধীরে ধীরে সেদিনের কাহিনী শুরু হলো। আমাদের সেদিনের কাহিনীর প্রথম অধ্যায় ছিল রায়পুর রাজবাড়ি। ওই হলো প্রবেশপথ দিয়ে ঢুকে এখান দিয়ে প্রবেশ করে প্রথমে নজরে পড়বে রায়বাড়ির এই মন্দিরটি। আর মন্দিরের সামনেই রয়েছে এখানে ইদারাটি। আর এই হচ্ছে মন্দির। ইতিহাসের ছোঁয়া খুঁজতে আমি ঢুকে পড়লাম রাজবাড়ির ভেতরের অংশে। বীরভূম জেলার শান্তিনিকেতন যে রেলওয়ে স্টেশন রয়েছে সেইখান থেকে এই রাজবাড়িটির ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। 19 শতকের প্রসিদ্ধ এই রাজবাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় এটা বিখ্যাত সিনহা পরিবারের বাস ছিল, যাদের মধ্যে বিখ্যাত ছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা। 1984 সালে এখানে খান্দার মুভির শুটিং হয়, যার পর এই রাজপ্রাসাদটির যে সৌন্দর্য তা তুলে ধরা হয়। এছাড়াও এখানে যেখানে ভূতের ভয় এই মুভিরও শুটিং হয়েছে। তো এটা একটা হিডেন জেম। এখানে ফটো ভিডিও করা অ্যালাউ নেই, আমি বাইরে থেকে করলাম আর কিছুটা ওই লুকিয়ে চুরিয়ে যেমন বাকি ইউটিউবাররা করে থাকে তেমনই করেছি। আর ভেতরে প্রি ওয়েডিং রিল বানানো এসব কিছু অ্যালাউ নেই। ভাঙা কার্নিশ, ধুলো জমা বারান্দা আর নীরবতায় ভরা ইতিহাস। পুরনো রাজবাড়ি আজও যেন গল্প বলে চলেছে। সময় যেন থেমে গেছে এই পুরনো দেওয়ালের ভেতরে। বোলপুর বলতে আমরা শান্তিনিকেতনকে চিনি, কিন্তু এই রায়পুর রাজবাড়ি হচ্ছে বোলপুরের একটা হিডেন জেম। তাই আপনারা এখানে আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন। চুপচাপ দাঁড়িয়ে আমি অবাক চোখে অতীতকে দেখছিলাম। যারা একটা সময় এখানে থাকতেন তারা কেউই আজ নেই, রয়ে গেছে শুধু সময়। আমার পড়াশোনা সংস্কৃত সাহিত্য নিয়ে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার সময় আমার 2য় বছরে স্পেশালাইজেশনের পেপারটা ছিল ইনস্ক্রিপশন। আর সেই সুবাদেই উচ্চ মাধ্যমিকের পর
আবার ইতিহাসকে ঘেঁটে দেখার সুযোগ হয়েছিল। আজও আমি ইতিহাসকে বেশ পছন্দ করি, বেশ ভালোবাসি। চরাচিহ্ন ইতিহাসের গল্প আজ এখানেই সমাপ্ত করে এবার আমি চললাম নতুন অধ্যায় রচনা করতে। এইবার আমরা বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর ঘুরে দেখব। এই হলো সেই বিখ্যাত ছাতিমতলা। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার উপাসনার উদ্দেশ্যে এই জায়গার প্রতিষ্ঠা করিয়েছিলেন। এই হলো সেই বিখ্যাত তালধ্বজ। এই বাড়িটিকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই বিখ্যাত কবিতাটি লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তালধ্বজের পাশেই রয়েছে এই বিখ্যাত কাজঘরটি, যার নির্মাণ শৈলী অপূর্ব। এই প্রতীচী নামক বাড়িটি সেই বিখ্যাত নোবেলজয়ী অমর্ত্য সেনের। এটি হলো কলাভবন ছাত্রনিবাস। লোকমুখে শুনলাম এই জায়গাগুলোতে এখন সাধারণের প্রবেশ নিষিদ্ধ। লকডাউনের পর থেকে এইসব জায়গার ভেতরে সাধারণদের আর প্রবেশ করতে দেওয়া হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত ভবনগুলো এর ভেতর দিকেই অবস্থিত। দ্বিতীয় পর্বের গল্প শেষ করে আমি চললাম শিল্পের খোঁজে শিল্পগ্রামে। এই জায়গাটির নাম হলো সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে ঢুকেই কিছু দূর আসলেই বাদিকেই পড়বে প্রথম পুতুল ঘর। এখানে বিভিন্ন ধরনের পুতুল আর মুখোশ, বিশেষ করে পুরুলিয়ার ছৌ নৃত্যর মুখোশ রয়েছে। সৃজনী শিল্পগ্রামের মূলই হচ্ছে এই জায়গাটা, যেটা একটা আর্টিফিশিয়াল গ্রাম। এখানে আমাদের যে বিভিন্ন স্টেট রয়েছে তার ঐতিহ্যকেই এখানে সুন্দরভাবে দেয়াল লিখন, ভেতরে বিভিন্ন ধরনের জিনিস প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যেমন এখানে রয়েছে বাংলার বিখ্যাত পালকি। এই যেমন এই ঘরটা, এটা সিকিমকে প্রদর্শিত করছে। এরপর রয়েছে বিহারের প্রদর্শনী এখানে তুলে ধরা হয়েছে। চলুন ভেতর দিকে যাওয়া যাক। এই রয়েছে বিহারের যে বিখ্যাত সব জিনিসপত্র, তারই কিছু নিদর্শন। এই হচ্ছে আসামকে প্রদর্শন করার ঘর। চলুন ভেতরে যাওয়া যাক। এছাড়াও রয়েছে এখানে অন্যান্য অনেক স্টেটের তাদের ট্র্যাডিশনাল জিনিসপত্রের প্রদর্শনী। এই হলো আমাদের পশ্চিমবঙ্গ। এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন স্টেটের ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলোকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা স্টেটকে রিপ্রেজেন্ট করে তাদের ট্র্যাডিশনাল ঘরবাড়ি তৈরি করা আছে, আর সেখানকার বিখ্যাত জিনিসগুলোকে প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়েছে। তাই শান্তিনিকেতন আসলে এই সৃজনী শিল্পগ্রাম অবশ্যই একবার ঘুরে যাবেন। এখানকার টিকিট প্রাইস নেয় 30 টাকা করে পার হেড, আর জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। এছাড়াও এখানে পুরো উদ্যানটা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের স্কাল্পচার। এছাড়াও সৃজনী শিল্পগ্রামের ভেতরেই রয়েছে একটা সোনাঝুরির মতন হাট। এই পুরো জায়গাটা জুড়েই রয়েছে হাট। তিনটে গল্প শেষ করে এবার চললাম চতুর্থ গল্পের খোঁজে। আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুরের বিখ্যাত ইলামবাজার বা চৌপাহাড়ির জঙ্গলে। এই হলো সেই স্পট যেখানে বোঝানা মুভির যখন নাকি ওদের বাসের টায়ারটা পাংচার হলো, এই হচ্ছে সেই জায়গাটা। এখানেই সেই শুটিংটা হয়েছিল। চতুর্থ গল্পটা এইবার শুরু হবে এই রাঙামাটির রাস্তা দিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, সামনে অনেক চমক আছে আপনাদের জন্য। শান্তিনিকেতন নিয়ে ভিডিও আপনারা আগেও দেখেছেন, কিন্তু এই ভিডিওতে
আমি কিছু নতুন চমক নিয়ে এসেছি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি ফসিলস পার্কের দিকে। তো এই ফসিলস পার্ক যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর, সেই বীরভূমের বিখ্যাত লাল মাটি আর দুপাশে শালবন, অসাধারণ সুন্দর। আপনি হয়তো শান্তিনিকেতনের অনেক ভিডিও দেখে থাকবেন, কিন্তু এই জায়গাটা খুব একটা লোক দেখিয়েছে বলে আমার মনে হয় না। তাই আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে শান্তিনিকেতন বেড়াতে আসলে ফসিল পার্কে অবশ্যই আসবেন। এই জায়গাটা দেখলে আপনার রবি ঠাকুরের সেই গান মনে পড়ে যাবে, গ্রাম ছাড়া সেই রাঙামাটির পথ। রাঙামাটির পথে যেতে যেতে আমার নজরে পড়ল এক টুকরো ছোট্ট গ্রাম, আর তাই আমি টোটো থেকে নেমে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য। ফসিলস পার্কে যাওয়ার পথে একটা সাঁওতালি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। যারা আমার চ্যানেলের আপনারা নিয়মিত দর্শক, তারা হয়তো জানবেন আমি অফবিট একটু বেশিই পছন্দ করি। তো এই শান্তিনিকেতনে এসে এরকম যে একটা অফবিট জায়গা আমি পেয়ে যাব, যেটা আমি নিজেও ভিডিওতে অনেক কম দেখেছি বা কম শুনেছি এই জায়গা সম্পর্কে, এই জায়গাটা আমাকে একটা আলাদা অনুভূতি দিচ্ছে। পুরো একদম গ্রাম্য পরিবেশ, যেখানে মুরগি চড়ে বেড়াচ্ছে, মাটির বাড়িঘর। আমার এই পরিবেশটা ভীষণ ভালো লাগছে। শান্তিনিকেতনের মাঝে এত এরকম একটা পুরো শান্ত গ্রাম রয়েছে, সেটা আলাদাই। তাই ভাবলাম আপনাদের সাথে ওই পরিবেশটা শেয়ার করে নিই। শুদ্ধ গ্রাম বাংলা বলতে যা বোঝা যায়, এই গ্রামটা ঠিক তেমনই। দেখুন, মাটির দোতলা রয়েছে, আর পাশে গরু খাওয়ার জন্য জিনিস রয়েছে, আর এদিকে রয়েছে একটা বড় মাটির উনুন। আজও দেখে মনে হচ্ছে এখানে রান্না হয়। তো শান্তিনিকেতন মানেই সবাই জানে যে এখানকার রবীন্দ্রনাথের বাড়ি, সোনাঝুরির হাট। তার বাইরেও যে এরকম সুন্দর গ্রাম থাকতে পারে, এরকম সুন্দর জায়গা থাকতে পারে, শান্ত নিরিবিলি পরিবেশ থাকতে পারে, এটা খুব কম মানুষই জানে। তো এই জায়গাটা আসলে যারা আপনারা প্রকৃতি প্রেমী, শান্ত পরিবেশ পছন্দ করেন, আমারই মতন, তাদের বেশ ভালোই লাগবে। আমিও এলাম, ভাবলাম আজকে শান্তিনিকেতনের এই ভিডিওটা আমি একটু অন্যরকম করে বানাবো। বলতে পারেন অফবিটটাকে আজকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। এই যেমন এই দেখুন, এক ঝাঁক হাঁস সারাদিন একদম জলে চড়ে এখন দুপুরবেলায় বাড়ি ফিরছে। ফসিলস পার্কে এসেছি, তার সামনে এই বাড়িটা আমার নজরে পড়লো। এই কাকুরি এই বাড়িটা, এই ভেতরটা এরকম, ওনাদের মাটির দোতলা রয়েছে। হয়তো নিচে এই সিমেন্টের ইটের যে স্ট্রাকচারটা, এটা অনেক পরে তৈরি করা হয়েছে, ওপরটা এখনো মাটির। বাড়ির ভেতরটা এরকম। বাইরের দেওয়ালটাও খুব সুন্দর কারুকার্য করে সাজানো রয়েছে। গেট থেকে ঢুকতেই এদিকে নজরে পড়বে এরকম একটা মাটির ঘর, এটা হচ্ছে ওনাদের গোয়াল ঘর। এই হলো ওনাদের রান্নাঘর। বেশ দারুণ। মডিউলার কিচেন তো আমরা অনেক দেখি, কিন্তু পুরোনো গ্রাম বাংলায় এইভাবেই রান্না হতো। বিভিন্ন বাদ্যযন্ত্র টানানো আছে, হয়তো ওনারা এটা এখনো ব্যবহার করে থাকেন। আপনারা যদি স্টেশনের কাছ থেকে কোনো টোটো বুক করেন, তারপর এখানে ঘুরতে আসেন বা নিজেদের পার্সোনাল গাড়িতেও আসেন, তাহলে হয়তো আপনারা জানবেন না এরকম একটা সুন্দর গ্রাম ঠিক কোথায় আছে। তাই আপনি যদি কারোর সাথে ঘুরছেন, সেই ড্রাইভারকে বলে দেবেন যে আমি ফসিলস পার্কে যাব। কারণ ফসিলস পার্ক যাওয়ার একদম পাশেই রাস্তাতেই গ্রামটা রয়েছে, সুন্দর শাল বন রয়েছে, আর লাল মাটির রাস্তা রয়েছে। এই হলো ফসিলস পার্কের এন্ট্রি। এখান দিয়ে ঢুকেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। টিকিট মূল্য 10 টাকা জনপ্রতি। এই পার্কটা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বীরভূমের বিখ্যাত ফসিলস পার্ক। যদিও অনেক মানুষই এই জায়গাটি সম্পর্কে জানে না। এই জায়গাটা 2006 সালে পুকুর খননের সময় স্থানীয়রা আবিষ্কার করেছিল। এই জেঠুকে ফসিলের রাজা বললেও কিছু ভুল বলা হবে না, কারণ ইনি হলেন সেই বিখ্যাত রামপ্রসাদ বাউরি।
এই জায়গাটার সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত। ভাবলেই অবাক লাগে যে আমি এই যে পাথরের মতন দেখতে যে কাঠটাকে ছুঁয়ে দেখছি, প্রায় 1.5 কোটি বছরের আগের কোনো জিনিস। এই জেঠুরি নাকি বুদ্ধিতে এই পার্কটা গঠন করা হয়। তো তার মুখ থেকে আমি শুনে নেব যে এটার সৃষ্টির যে ইতিহাসটা সেটা কিভাবে পার্কটা গঠন করা হলো। এইটা প্রথমে এলাম বাবা, নিয়ে এই আদিবাসীরা বললে যে এখানে একটা পুকুর করে দিতে হবে। নিয়ে পুকুর করতে গেলাম, তখন এইগুলা করলাম ওইগুলা, কোনো ফসিল কিন্তু পায় নাই মা। আচ্ছা, এইটাতে কিন্তু সব ফসিল পাওয়া গেছে। আচ্ছা, এই পুকুরটাতে। আচ্ছা, আর এই ফসিল দেওয়া আছে গড়বেতা, চন্দ্রকোনা, আড়াবাড়ি, তারপরে শান্তিনিকেতন, সব এই ফসিল কিন্তু দেওয়া আছে। আচ্ছা, বর্ধমানে দেওয়া আছে। আচ্ছা, এই ফসিল যে কি জিনিস মা জানবি না মা, তোরা জানলি কি জিনিস? এটা তো খুবই দামি না? অনেক খুব দামি চুরিও জিনিস, হচ্ছিল। চুরি হয়ে গেছে যেতে মা, কি করবো বল? ছোট ছোট এমনি গুলা এই যে রাখা হইলো, সব পর্যটকরা এসে সব তোলেতে নিয়ে চলে অবস্থা। গেছে, এগুলো তো জানলি? সব চোরাই কারবার হয় না, ওই জন্যই। বেশ ভালো, এত বছরের পুরনো জিনিস দেখে আর তুমি এটার সাথে যুক্ত আছো, দেখে আমি খুব ভালো কিন্তু লাগলো। সারা জীবন এখানেই থেকে গেলাম মা। তাই মাটির মানুষ, মাটির কাছাকাছি আছো, এটাই খুব ভালো লাগলো। না, আমার খুব খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি আছো বলেই তোমার কাছ থেকে জানতে পারলাম। খুব ভালো। ওই যে পেছনে যে পুকুরটা দেখা যাচ্ছে, মাঝেই একটা ফসিলস রয়েছে, এটাই হচ্ছে সেই জায়গা যেই পুকুরটা করতে গিয়ে এই ফসিলস গুলো পাওয়া গেছিল। আপনারা যারা শান্তিনিকেতন বেড়াতে আসছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই জায়গাটিতে আসুন, এসে দেখুন এত বছরের পুরনো জিনিস। জাদুঘরে যখন আপনারা যান, ছুঁয়ে তো দেখতে পারেন না, এখানে প্রকৃতির কাছাকাছি প্রকৃতিকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা হবে। দুপুরবেলা খাবার খাওয়ার জন্য আমরা চলে এসেছি এই বনলক্ষ্মী রেস্টুরেন্টে। এখানে দুপুরে আমরা ভেজ থালি নিয়েছিলাম। এখানকার মেন হচ্ছে এখানকার ঘিটা, তো ভাতের উপরে একদম ভর্তি করে দেশি গাওয়া ঘি দিয়েছে, আর ডাল, আলু ভাজা, আর রয়েছে একটা শুক্তো, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়। খাবারটা বেশ ভালো, আর ঘিটা একদম দেশি গাওয়া ঘি, বেশ ভালো লাগছে। লাঞ্চের পর আমি বেরিয়ে পড়েছিলাম আমার পঞ্চম গন্তব্যের উদ্দেশ্যে। আমার নতুন গল্পের খোঁজে আমি এসে থামলাম এই সুরুল রাজবাড়িতে। এই সুরুল রাজবাড়িটি আর 5টা সাধারণ রাজবাড়ির মতোই মাঝখানে নাটমঞ্চকে রেখে চারপাশে গড়ে উঠেছে রাজদালান। আমি এখন বসে আছি শান্তিনিকেতনের বিখ্যাত সুরুল রাজবাড়িতে। এই রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 250 বছরের পুরনো দুর্গাপুজো, আর এই বাড়িতে অনেক সিনেমার শুটিং হয়েছে, যেমন হচ্ছে দেবদাস, হীরক জয়ন্তী। এই 300 বছরের পুরনো রাজবাড়িটিতে আজও 2টো দুর্গাপুজো হয়, যা এখানকার মূল আকর্ষণ। না না, আমার কিন্তু গল্প বলা এখনো শেষ হয়নি। এইবার শুরু হবে আরেকটা নতুন অধ্যায়, আরেকটা নতুন গল্প। চলুন শুরু করি। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে শান্তিনিকেতনের সেই বিখ্যাত শালের বন। আমরা যত ফটো দেখি, মানুষজন ফটো শুট করে, রিল বানাতে যারা পছন্দ করে তারা রিল বানায়, সেটা এই জায়গাটাতে। আর এটা সোনাঝুরি হাটের খুব কাছে অবস্থিত। আর এই শালবনের পাশেই রয়েছে সেই বিখ্যাত পলাশবনী গ্রাম। যদিও সেই গ্রামে ফটো ভিডিও তোলা অ্যালাউ নেই, তাও গ্রামটা আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন, ওইদিকেই সেই গ্রাম। এই হলো সেই বিখ্যাত পলাশবনীর গ্রাম। প্রসঙ্গত বলে রাখি, আমার শান্তিনিকেতনের আগের পর্বের ভিডিওটার লিংক ডেসক্রিপশনে আর আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। একজন মা আর তার শিশুপুত্রের এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে আমার বেশ ভালোই লাগছিল। এইবার আমি এলাম প্রকৃতির কোলে শিল্পের হাট সোনাঝুরির হাটে।
আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র বা হৃদয়ের স্পন্দন সোনাঝুরি হাটে। এখানে সুন্দরভাবে হাট বসে গেছে, শুধুমাত্র বুধবার ছাড়া বাকি প্রতিদিনই এই হাট খোলা থাকে। এখানে আমি কিছু কেনাকাটা করে নেবো আর আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। এটা পুরো অরিজিনাল পোড়ামাটি। এই কানের গুলো কত করে? আচ্ছা, আর এই হারগুলো? এই হার আর এই যে যেটা একটা একটা করে রয়েছে এগুলো? এগুলো অরিজিনাল পোড়ামাটির, কিন্তু এটার কালার করা ব্ল্যাকই, কালারিং নেই। আচ্ছা, কালারিং নেই, অরিজিনাল পোড়ামাটি। আর এই ব্ল্যাক এর পুরো। এটা আমি আগের বারও একটা নিয়েছিলাম, সব রকমের ড্রেসের সাথে বেশ ভালোই লাগে দেখতে, বেশ সুন্দর লাগে এটা। এগুলো 100 টাকা। এই যে উনি দেখাচ্ছেন যেটা পুরো অরিজিনাল, ধুয়ে দেখাচ্ছেন। বা কালার করা নেই, সত্যি কালার করা নেই। বেশ বেশ বেশ। আমি ধীরে ধীরে হেঁটে চলেছি চারপাশের রং আর মানুষের ভিড়ে। এই যে সুন্দর গাছপালার মাঝে লাল মাটির ওপর বিভিন্ন জায়গায় দোকান বসে আছে। হাট, আমি সোনাঝুরির হাট বলতে এটাই বুঝি। আর বাঙালিও যে বারবার শান্তিনিকেতন ফিরে আসে রবি ঠাকুরের সাথে সাথে এই সোনাঝুরি হাটের জন্যই আসে। স্থানীয়দের মুখে শুনতে পেলাম এই হাট নাকি স্থানান্তরিত হওয়ার কথা চলছে। যদি তা হয়, আমাদের বাঙালি মন কিন্তু একটু আঘাত পাবেই। সব আধুনিকতা হয়তো আমাদের মন মেনে নিতে পারে না। কত করে বল? এগুলো কি বাঁশ দিয়ে তৈরি? কি দিয়ে? আমরা আছি দিয়ে? ওয়াও, শিল্প কাকে বলে দেখুন। এই যে ভেতরের এটা আমরা রাঠি, সেটা দিয়ে তৈরি। এগুলো কটনের উপরে? আচ্ছা, এই গ্রেডটা কোথায় পাবেন? এই গ্রেডটা বাহ, এটা দেখতে বেশ সুন্দর। এগুলো আছে একটু কম গ্রেড, হ্যাঁ, 250 350 করে। এটা খুব সুন্দর, ব্ল্যাক কালারটা একদম নতুনত্ব লাগলো। ব্ল্যাকটা দেখি, এটা বাহ, এটা বেশ সুন্দর লাগলো, দারুণ। এখানে কালার অপশন অনেক রয়েছে, যেমন এটা একটা পেস্তা গ্রিন কালারের উপরে ব্ল্যাক এর কাজ রয়েছে। আচ্ছা, এটা সাইড বর্ডারও আছে। এটার প্রাইসও কি সেম? 700। এই দুটো একই রকম ডিজাইনটা, তাই না? সাইড বর্ডারের সাথে, বাহ, বেশ সুন্দর। এটার প্রাইসও সেম? সব এখানে 280। আপনারা যদি সোনাঝুরি হাট নিয়ে ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো সিনেম্যাটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।